এই যে ভাইয়া, এলাকাটা কি আপনার বাপের টাকায় কেনা নাকি? খামোখা আপনারা ওই লোকটাকে মারছেন কেন? হ্যাঁ, এলাকা আমাদের বাপের টাকায় কেনা না হলেও এলাকা আমাদের বড় ভাইয়ের কেনা। তবে যেভাবেই হোক, আর আমরা কাকে মারবো না কি করব সেই সব আপনাকে বলতে হবে না। সোজা রাস্তা মাপেন। আর আপু, যেই কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছেন সেখানেই যান। না হয় বেশি তেড়িবেড়ি করলে তুলে নিয়ে সাইজ করে দিব একদম। পরে কিন্তু সমাজে মুখ দেখাতে পারবেন না। আমি আপনাদের নামে থানায় রিপোর্ট করব। না, তুই তো দেখি বেশি বাড়াবাড়ি করতিস, তোকে একটু বাটাম দিতেই হবে। একটা ছেলে গিয়ে সেই মেয়েটার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মেয়েটা ছেলেটার হাতে থাপ্পড় খেয়ে সোজা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আজকেই তার প্রথম দিন এই শহরে, আর আজকেই তার সাথে এসব কাণ্ড ঘটলো। তার প্রচুর কান্না পাচ্ছে এটা ভেবে যে তার শরীরে কোনো পুরুষ আঘাতের উদ্দেশ্যে স্পর্শ করেছে। কিন্তু কি আর করা, সে নিজেকে বাধ্য হয়ে সামনে নেয়, কারণ সামনেই তার কলেজ। আর আজই তার প্রথম দিন কলেজে। সে চোখ মুছে কলেজের ভিতরে প্রবেশ করবে, কিন্তু তার আগেই কলেজের গেটের সামনে বাইক নিয়ে বসে থাকা একটা ছেলে তাকে ডাক দেয়। ছেলেটার হাতে জ্বলন্ত সিগারেট। এই যে মিস, এদিকে আসুন। মেয়েটা ছেলেটার কথা শুনে চমকে যায়। আল্লাহ, এই ছেলে আবার কি করতে ডাকছে আমাকে কে জানে। ওই বাজে ছেলেগুলোর মতন মারবে টারবে না তো? তাছাড়া ছেলেটার হাব ভাব দেখে সুবিধার মনে হচ্ছে না। সিগারেট খাওয়ার ধরন দেখে বোঝাই যাচ্ছে কোনো মা বাবার বিগড়ে যাওয়া সন্তান। না না, আমি আসতে পারবো না, আমার ক্লাস আছে। কথা একবার বলায় কানে যায়নি মনে হয়। মেয়েটা এবার ভয়ে ছেলেটার কাছে চলে যায়। জি বলুন। আমি বেশ অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি আপনাকে। আপনি ওই যে রাস্তার শুরু থেকে আসতে আসতে অনেক কয়বার ওড়না দিয়ে চোখের পানি মুছেছেন। আচ্ছা, আপনার কি হয়েছে বলেন তো? কেউ কি কিছু বলেছে আপনাকে? কেউ কিছু বলে থাকলে আমায় বলতে পারেন। না, আমায় কেউ কিছু বলেনি। আর ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। এবার আমি চললাম। এই মেয়ে, একদম থাপড়ে গালে সব কয়টা দাঁত ফেলে দিব তোর। চিনিস তুই আমাকে? ভালোভাবে বলায় মনে হয় মানুষ চিনতে পারিসনি। আর তোকে যেতে বলেছি আমি যতক্ষণ না বলবো তুই আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবি। মেয়েটা ছেলেটার কথা শুনে ভয়ে কাঁপতে শুরু করে। এই ছেলেটাও হঠাৎ হিংস্র হয়ে গেল সেই ছেলেগুলোর মতন। প্লিজ আমায় যেতে দিন না, আমার ক্লাসে যেতে হবে। আজ এই কলেজে প্রথম দিন আমার। ঠিক টাইমে না গেলে অপদস্থ হতে হবে আমাকে। ঠিক আছে, যেতে দিব। একটা শর্ত আছে। তুই কান্না করেছিস কেন সেটার আসল কারণ বলে তারপর তুই এখান থেকে যাবি। আর তাছাড়া তোর গালে আঙুলের ছাপ দেখা যাচ্ছে। বল আমায় কি হয়েছে? আসলে আমি আসার সময় পথে কিছু ছেলেপেলেকে দেখতে পাই, যারা অনেক কয়জন মিলে একজন লোককে মারছিল। আমি তাদেরকে বাধা দেওয়ায় তারা আমার সাথে খারাপ আচরণ করে, বাজে বাজে কথা বলে আমাকে নিয়ে। পরে আমার চুলের মুঠি ধরে আমার গালে অনেক থাপ্পড় মারে। মেয়েটার কথা শুনে মাথার রক্ত পুরো ডাঙায় উঠে গেছে। মেয়েটার সাদা চামড়ার গালটা থাপড়ে ছেলেগুলো দাগ বসিয়ে দিয়েছে। এই যে, একটু কাছে আসো তো। জি আসছি, বলুন। তোমার নাম কি? আমার নাম তনু। আপনার? সেটা একটু পরে জানতে পারবে। আচ্ছা, এখন একটু চোখটা অফ করো তো। কেন চোখ অফ করবো কেন? কারণ আমি বলেছি তাই। মেয়েটা ভয়ে তাড়াতাড়ি চোখ অফ করে ফেলে, কারণ তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। কিছুক্ষণ আগে যেভাবে গর্জন করে উঠেছে ছেলেটা, তাই সে ছেলেটার কথা মতন চোখ অফ করে ফেলে। মেয়েটা চোখ অফ করতেই ঠোঁটটা নিয়ে গিয়ে তার গালে সাদা চামড়ায় ছোঁয়ালাম। মেয়েটার সাথে সাথে একটা কাঁপুনি দিয়ে দূরে সরে গেল। মেয়েটার আচরণে যেন রাগের পর রাগই উঠছে। এবার বাইক ছেড়ে উঠে গিয়ে জোর করে মেয়েটার কোমরে 2 হাত দিয়ে পেঁচিয়ে ধরলাম। তারপর জোরপূর্বক তার গালে নিজের ঠোঁট ছোঁয়াতে লাগলাম। এই যে কি করছেন, প্লিজ ছেড়ে দিন আমায়। একদম চুপটি মেরে দাঁড়িয়ে থাকো, না হয় কপালে শনি আছে তোর। সোজা মেরে বস্তায় ঢুকিয়ে পানিতে ফেলে দিব। না না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এই তো লক্ষ্মী মেয়ে। মেয়েটার গালের সেই ফোলা অংশে কিছুটা সময় চুমু খেয়ে মেয়েটাকে ছেড়ে দিলাম। হঠাৎ মাথার মধ্যে কোন ভূত চেপেছে আমার কে জানে। কি করে বসলাম এটা আমি নিজেই নিজের কাছে অবাক। এই জীবনের প্রথম কোনো মেয়ের শরীরে স্পর্শ করেছি। যেখানে আমার নার্ভাস থাকার কথা সেখানে আমি হাসি খুশি মেয়েটার গালে অনেক কয়খানা চুমু এঁকে দিলাম। বাহ আকাশ বাহ। আচ্ছা তনু, এবার কলেজে যাও। আর শোনো, সময় চাইতে 10 মিনিট বেশি হয়ে গিয়েছে। কেউ যদি তোমায় কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে মাঝপথে তোমায় আকাশ আটকে ছিল। আর কিছুক্ষণ পর আমি ডাকলে নিচে চলে এসো, একটু কাজ আছে। মেয়েটা
আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সোজা কলেজের ভিতরে চলে যায়। কিন্তু বিপত্তিটা তখনই বাধে যখন স্যার তাকে দেরি করে আসার কথা জিজ্ঞেস করায় সে চুপ হয়ে থাকে। আর স্যার থেকে প্রথম দিন এই তার কথা শুনতে হয়। পুরো ক্লাসের সামনে স্যার তাকে কথা শুনিয়েছে। তার যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সে নীরবে চোখের পানি ঝরাতে শুরু করে, তবে তার চোখের পানি কারোর নজরে পড়তে দেয়নি সে। অপরদিকে আকাশ বাইকের উপরে বসে বসে হৃদয় পোড়াচ্ছে জ্বলন্ত সিগারেট দিয়ে। সিগারেট খাওয়া শেষ করে সে কাকে যেন ফোন করে। জি ভাই বলেন। মাইন্ড কোন ছেলেপেলেরা যেন একটু আগে লাইলা কবির কলেজের একটা মেয়ের গায়ে হাত তুলেছে, একটু খবর লাগাতো। 1 ঘন্টার মধ্যে তারে আমার চোখের সামনে চাই। ভাই 1 ঘন্টা লাগবে না, 30 মিনিটের মধ্যে সেই ছেলেরা নিয়ে আপনার সামনে হাজির হইতেছি। ঠিক আছে। বাইক নিয়ে কলেজের সামনেই বসে আছি। বসে বসে তনুর কথা ভাবছি। কার মন এতটা বিষাক্ত যে এমন পরীর মতন একটা মেয়েকে মেরে তার গালে দাগ করে দিয়েছে? ওদের তো আজকে ছাড়বো না আমি। বাজান, তোরা একবার চোখের সামনে আয়, খালি তোদের কি হাল করি তোরা খালি দেখবি। আরে আমিও তো গুন্ডা মাস্তানি করি, কিন্তু তোদের মতন যার তার সম্মান নিয়ে খেলি না আমি। সবকিছুর একটা লিমিটেশন বা পরিসীমা থাকা উচিত নিজের মাঝে, কিন্তু তোদের মাঝে সেসব নেই। তাই তোদেরকে আজকে আমি মজা বোঝাবো। আয় খালি একবার। বসে বসে একটার পর একটা সিগারেট টেনে চলেছি। কিছুক্ষণ পর মাহিন ফোন করে বলে, ভাই আমি তাদেরকে নিয়ে আসতেছি, তবে হয়তো আপনি তাদের মুখের কথা শুনলে কিছুই করবে না তাদেরকে। মাহিন ওদের কিছু না করে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। ওদের অবস্থা খারাপ করেই শান্ত হব আজকে। তুই তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আয়। তারপর ফোন কেটে দিয়ে কলেজের ভিতরে ঢুকে গেলাম। কলেজের ভিতরে ঢুকে তনুর ক্লাসের সামনে গিয়ে দাঁড়াতেই সবাই মাথা নামিয়ে ফেললো। আকাশের উপস্থিতি টের পেয়ে ক্লাসরত স্যার তাকে জিজ্ঞেস করে, আকাশ, কিছু প্রয়োজন তোমার? আজকে নতুন যে মেয়েটা এসেছে তনু নামের, তাকে একটু দরকার আমার। তাকে কিছু সময়ের জন্য ছুটি দিন, কাজ আছে একটু। ঠিক আছে, এই যে তনু মামুনি, তোমাকে আকাশ ডাকছে, একটু দেখে আসো। কেন ডাকছে সে তোমায়? তনুর চোখের কোণায় এখনো পানি জমে আছে। সে চোখের পানি মুছে নিয়ে আকাশের কাছে আসে, কিন্তু আকাশের চোখে এত এড়ায়নি যে তনু চোখ মুছলেও তার চোখের কোণে এখনো পানি লেগে আছে, আর তার চোখ কিছুটা ফুলে আছে। তনু, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? তনু চুপচাপ দাঁড়িয়ে থাকে আকাশের কথার উত্তর না দিয়ে। তনু, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি, তুমি কান্না করেছো কেন? আর তোমার চোখ এই অল্প সময়ের মাঝে ফুললো কি করে? তনু এবারও বোবার মতন দাঁড়িয়ে আছে আকাশের কথার উত্তর না দিয়ে। তনুর নীরবতা দেখে আকাশ এবার সিংহের মতন গর্জন করে ওঠে। এই বেয়াদব মেয়ে, কথা কানে যায় না তোর? কয়বার জিজ্ঞেস করতে হবে তোকে একটা কথা? বোবার মতন আচরণ করবি তো সত্যি করে মেরে একদম জবান বন্ধ করে দিব। আকাশের ভয়ঙ্কর চেঁচানিতে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়। তখনই একটা ছেলে বলে ওঠে, ভাইয়া, উনি দেরি করে আসায় স্যার ওনাকে একটু বকাঝকা করেছিল, তাই হয়তো তিনি কান্না করছেন। ছেলেটার মুখে এই কথা শুনে আকাশের মাথার সিট পুরো খারাপ হয়ে যায়। সে তনুকে রেখে গিয়ে স্যারের কলার চেপে ধরে টানতে টানতে তনু সামনে আনে। আকাশের কাণ্ড দেখে সবাই অবাক, বিশেষ করে তনু। এই তনু, তোর দেরি হওয়ার কারণ বলিসনি তাকে? যে আমি তোকে কিছুটা সময় আটকে রেখেছিলাম? না, তার জন্যই তোকে স্যার কথা শুনিয়েছে। কিন্তু স্যার, সেটা কথা না। আজকের মতন না হয় ভুল হয়েছে, কিন্তু দ্বিতীয়বার যেন এই ভুল না হয়। দ্বিতীয়বার যদি আবার এই একই ভুল করেন, তাহলে গলার টাই নিয়ে আপনার সমস্ত কাপড় চোপড় খুলে যন্ত্রপাতির উপরে ঝুলিয়ে দিব। একদম টারজান লাগবে তখন। মানুষ বলবে সারা শরীরে কাপড় নাই, আর সে কিনা গলার টাই কোমরে ঝুলিয়ে রেখেছে। না না, আর কোনোদিনও হবে না। ওকে আজকের পর আর কোনোদিনও কিছু বলবো না। আরে কিছু বলা তো দূরে থাক, ওর দিকে চোখ তুলেও তাকাবো না। মাথায় থাকে যেন। আর সব শিক্ষককে ওর বিষয়ে বলে দিবেন, যাতে করে তনুকে এই কলেজের কোনো স্যার কিছু না বলে, কারণ এই মেয়ের উপরে আকাশের নজর পড়েছে। জি জি, বলে দিব। তনু, নিচে চলো আমার সাথে। তনু আকাশের সাথে চুপচাপ নিচে চলে আসে। সে একটা সাউন্ডও করে না যে তাকে ক্লাস করতে না দিয়ে কেন নিচে নিয়ে যাচ্ছে, কারণ সে বুঝে গেছে আকাশ কোন লেভেলের জিনিস। এদিকে আকাশ আর তনু নিচে নামতে দেখে সেই ছেলেগুলো দাঁড়িয়ে আছে। তনু ছেলেগুলোকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আকাশ তনুকে রেখে হুট করে গিয়ে কোথা থেকে যেন একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসে। তারপর ছেলেগুলোকে কোনো কথা বলতে না দিয়ে কেলাতে শুরু করে। আকাশের হিংস্রতা দেখে মাহিনও তাকে কিছু বলার মতন সাহস করতে পারছে না। ছেলেগুলো মায়ের খেয়ে ষাঁড়ের মতন চেঁচাচ্ছে। পুরো কলেজের স্টুডেন্টরা ক্লাস বাদ দিয়ে রেখে আকাশের মায়ের দৃশ্য দেখছে। আকাশ ছেলেগুলোকে মারছে আর গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। তোদের কত বড় সাহস যে তোরা একটা মেয়েকে রাস্তায় চুলের মুঠি ধরে আঘাত করিস? তোদের এত বড় বুকের পাঠা
কি করে হয়েছে জানোয়ারের বাচ্চা? ভাই, আমার ভুল হয়ে গিয়েছে। আমরা আর কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত দিব না। মাইট থামিয়ে দিলাম। ক্ষমা আমার থেকে না, তোরা ক্ষমা চাওয়ার হলে তনুর থেকে গিয়ে চা। সে ক্ষমা করলেই তোদের ক্ষমা মিলবে, না হয় তোদেরকে এখানেই বাইরেতে বাইরেতে মেরে ফেলবো। ছেলেগুলো তাড়াতাড়ি গিয়ে তনুর কাছে মাপ চাইতে শুরু করে, কিন্তু তনু ছেলেগুলোর ভয়ে দৌড়ে আকাশের কাছে সে দাঁড়ায়। তার এখনো ব্যাপক ভয় করছে ছেলেগুলোকে দেখে, কারণ সেই লোকটাকে অনেকে মিলে প্রহার করা আর তার গালে থাপ্পড় মারার সিনটা যেন সে কোনোভাবেই মাথা থেকে সরাতে পারছে না। কি বেরহামের ভাবে মারছিল তারা সকলেই মিলে লোকটাকে। তনু আকাশের পাশে দাঁড়িয়ে কাঁপতে শুরু করে। কি হয়েছে তনু, মাফ করেছো তো? আমার মাফটাফের কোনো দরকার নেই, প্লিজ আপনি ওনাদের চলে যেতে বলুন। না, কিছু একটা তো বলো, না হয় ছেলেগুলোকে আবার বলবো তোমার সাথে এসে অসভ্যতামো করতে, তখন ভালো লাগবে একদম। তনু আকাশের কথা শুনে হুট করেই সকলের সামনে আকাশের শার্ট খামচে ধরে তার বুকে গিয়ে মুখ গুজে দেয়, আর আকাশ তনুর এমন বাচ্চামি দেখে নিজের অজান্তেই হেসে দেয়। এই মাহিন, তুই ওদেরকে কলেজের বাহিরে নিয়ে যা, আমার প্রিয় অনেক ভয় পাচ্ছে ওদেরকে দেখে। আকাশের কথা শুনে কারোর এই বুঝতে বাকি নেই যে এই মেয়ে কে হয় আকাশের। অনেকেই সিটি মারতে শুরু করে, যেমনটা রোমান্টিক মুহূর্তে বা কোনো কাপল একত্রে মিলে গেলে মানুষ সিটি মারে। তনু আশেপাশের মানুষের এমন আচরণ দেখে আরো শক্ত করে খামচে ধরে আকাশকে। এই যে, এখনো ভয় পাচ্ছ কেন? ওরা তো কেউ নেই আর। তনু তাও আকাশকে খামচে ধরে রেখেছে। আকাশ আর তনুকে কিছু বলে না। ধীরে ধীরে পরিবেশ একদম শান্ত হয়ে যায়, সবাই যে যার মতন ক্লাসে চলে গিয়েছে। এবার তনু আকাশকে ছেড়ে দেয়। সে আকাশকে ছেড়ে দিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। সে যেন লজ্জায় মুখ উঠাতে পারছে না। আর এতটা সময় সে পাগলের মতন আকাশকে জড়িয়ে ধরে রেখেছে, এটা ভাবতেই কেমন যেন কেঁপে উঠছে সে। আকাশ তনুর হাব ভাব থেকে আসল কারণটা বুঝে ফেলে। এই তনু, লজ্জার কিছু নেই, তুমি তোমার মানুষটাকেই তো জড়িয়ে ধরেছ, যে মানুষটা নিজেকে তোমার নামে করে দিয়েছে। সো তোমার অধিকার আছে আমায় জড়িয়ে ধরার। মানে কি এসবের? কিসের আমার মানুষ আর কিসের অধিকার? আমি তো ভয়ে আপনাকে জড়িয়ে ধরেছি, তখন তো আমার হুঁশও ছিল না। তখন হুঁশ ছাড়া আমায় ধরেছ, কিন্তু কিছুদিন পর সজ্ঞানে আমাকে জড়িয়ে ধরবা। ভাইয়া, আপনি হয়তো একটু বেশি বেশি চিন্তা করছেন। আপনি যেমনটা ভাবছেন অমন কিছুই হবে না কোনোদিন। তনুর মুখে ভাইয়া ডাক শুনে আকাশের চরম রাগ উঠে যায়। সে খপ করে এক টান দিয়ে তনুকে বুকে নিয়ে নিজের শরীরের সাথে চেপে ধরে। তনু আকাশের এমন কাণ্ডে থতমত খেয়ে যায়। তার ভিতরে ঘূর্ণি ঝড়ের ন্যায় তুফান হয়েছে। তখন সে পেয়া খালিয়ে আকাশকে জড়িয়ে ধরেছে, কিন্তু এবার আকাশ তাকে নিজেই জোরপূর্বকভাবে জড়িয়ে ধরেছে। এদিকে আকাশ তনুর কপালে গলে ঠোঁটে ইচ্ছে মতো নিজের ঠোঁট ছোঁয়াতে থাকে। মুখমণ্ডলের সমস্ত জায়গায় স্পর্শ করে ঠোঁটে এসে আটকে যায়। সে তৃপ্তি পুড়িয়ে স্পর্শ করছে তনুর ঠোঁটে। তনু আকাশের স্পর্শে আর টিকতে না পেরে আকাশের পিঠের মধ্যে তার ধারালো নখ দিয়ে সজলে খামচে দিয়ে বসে, যার ফলে তনুর ধারালো নখ আকাশের পিঠের মাংস পেশিতে গিয়ে ঢুকে পড়ে। কিন্তু আকাশের কোনো সেন্স নেই, সে তো তার রাগের রেশ মিটিয়ে চলেছে তনুর ঠোঁটে স্পর্শ করে। বেশ কিছুক্ষণ পর আকাশ তনুর ঠোঁট ছেড়ে দিয়ে তার চোখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি যেটা চাইবো সেটাই হবে, বুঝলি? তুই মানুষটা আমার মানে আমারই। আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবি তো সোজা কেড়ে ফেলবো। তনু হু হু করে কাঁপছে, কিন্তু আকাশের রাগ দেখে বেশি একটা হাইপার হতে পারছে না, না হয় সে বিশাল রিয়েক্ট করতো। আর তাছাড়া আকাশ এখনো তার শরীরটাকে তার কাছে বন্দি করে রেখেছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। বলো। তার আগে আপনি আমায় ছেড়ে দিন, আমার অনেক অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম। এবার বলো, কিন্তু বলো কি হয়েছে। আপনাকে যে নিজের করে পাবে আশা করি সে কখনো ঠকবে না, কারণ আপনার বুকে যখন মাথা রেখেছি তখন অনেক কিছুই ফিল করেছি আমি। বাহ, ভালোই তো, কিন্তু সেই মানুষটা তো তুমি হবা। তনু আর কোনো কথা বলে না, কারণ সে কথা বললেই ফেঁসে যাবে। আর তাছাড়া একদিনের পরিচয় এই ছেলের কাছে সে নিজেকে কি করে তুলে দিবে? এই একদিনের পরিচয় হওয়া ছেলের কাছে কোনো ভরসায় সে মন দিবে, তাই চুপ হয়ে থাকে। কি হলো, চুপ হয়ে আছো যে? এমনি। আচ্ছা চলো, তোমায় ক্লাসরুমে দিয়ে আসি। আশা করব আজকের পর আর কোনোদিন কোনো ছাত্র বা কলেজ শিক্ষক তোমার দিকে চোখ তুলে তাকাবে না। আমিও এই কলেজের ছাত্র, তবে এখন নেই। পড়ালেখা শেষ করে বেরিয়ে গেছি গত বছর, তাই এত দাপট এই কলেজে আমার। আচ্ছা, এত কথা নয়, চলো তোমায় দিয়ে আসি। জি চলুন। তনুকে নিয়ে তার ক্লাসরুমে দিয়ে আসলাম। তনুকে দিয়ে আসার সময় দেখি সেই স্যার আমাকে দেখে চুপচাপ চেয়ারে বসে নজর নিচের দিকে করে রেখেছে। আমি আর কিছু না বলে তনুকে রেখে বেরিয়ে এলাম।
আর কয়েকটা ছেলেকে ফিট করে দিলাম তনুর দেখভাল করার জন্য। তারপর কলেজ থেকে বেরিয়ে আসলাম। ভাই ওদেরকে কি ছেড়ে দিব? না, ছাড়ার আগে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। এই তোরা কার পাওয়ারে এত উড়িস রে? তোদের বড় ভাই কে? বড় ভাই তো অন্য একজন, তবে এতটুকু জানি আমরা মুন্না ভাইয়ের লোক, কারণ তিনি আমাদের দলে আনার সময় বলেছিলেন তিনি এবং আমরা সবাই মিলে একজনের জন্য কাজ করব, সেটা হলো মুন্না ভাই। ছেলেগুলোর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না, কারণ এরা আমার দলেরই ছেলে পেলে। আর তাছাড়া মুন্না আমার একাধার জগতের নাম, যে নামে মানুষটাকে কখনো কেউ দেখেনি। আমার মুন্নার নামের আলাদা এক জগৎ, আকাশ নামের আলাদা এক জগৎ। তবে হ্যাঁ, দুটো নামের মাঝেই আমার ক্ষমতা রয়েছে। এই তোরা কি জানিস মুন্নাকে? না ভাইয়া, তা তো জানি না, তবে শুনেছি তিনি নাকি অনেক বড় মাফিয়া, যার ধরাছোঁয়ার কাছেও যেতে নাকি ভরি ভরি মানুষ পার হতে হবে। আচ্ছা, তোরা কি তোদের বড় ভাইয়ের কাছে বিচার দিবি আমার নামে? না না ভাই, দিব না। দিলেও কোনো সমস্যা নাই, কারণটা হলো আমি নিজেই মুন্নার কাজ করি। সো তোদের কোনো বড় ভাই আমার কিছুই করতে পারবে না। আর একটা গোপন কথা বলি তোদের, তোরা ধরে নে আজ তোরা নিজের চোখের সামনে মুন্নাকে দেখেছিস। এবার যা, দুজন গিয়ে ট্রিটমেন্ট করে নে। পকেট থেকে মানিব্যাগ বের করে 2000 টাকা ধরিয়ে দিলাম। ছেলেগুলো চলে যেতে ধরলো। আমি আবারও পিছন থেকে ডাক দিয়ে বললাম, আজকের পর আর কখনো যেন কোনো নারীর গায়ে হাত দিতে না দেখি, কোনো নারীকে যেন অসম্মান করতে না দেখি। না ভাই, আর কখনো করব না। ছেলেগুলো চলে গেল। আর পাশ থেকে মাহিন মুচকি মুচকি হাসছে। কিরে মাহিন, হাসছিস কেন? ভাই ওরা মুন্না ভাইয়ের লোক, কিন্তু তাদের কল্পনাতেও নাই যে তারা এতটা সময় সেই মুন্না ভাইয়ের সামনে দাঁড়ায় কথা বলতেছে। সেটা জানে না দেখে কল্পনায় আসে না। আর তাছাড়া তুইও তো শুরুতে জানতিস না। যখন তুই একদম আমার অনেক কাছের হয়ে যাস, তখন এনা তুই জানতে পারিস যে তুই যে মুন্নার জন্য কাজ করিস, সে মুন্নার চোখের সামনেই তুই সারাদিন ঘুরঘুর করিস। ভাই, আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল, যদি কিছু মনে না করেন আর কি। হ্যাঁ বল। ভাই এবার বিয়েটা করে ফেলেন, আজকে তো ভাবিকে দেখলাম, সো আর দেরি করেন না। আরে মাহিন, সেসব নিয়ে এখনো ভাবি নাই রে। ভাই এবার তো ভাবেন। ভাববো, কিন্তু তার আগে তো তোর ভাবিকে মানাতে হবে। আর আজকেই তো তাকে প্রথম দেখলাম। ইনশাল্লাহ ভাই, অতি শীঘ্রই মেনে নিবে আপনাকে। মাহিনের সাথে কথা বলছিলাম, তখনই মিনিস্টার সাহেবের ফোন আসে। আকাশ, কোথায় আছো তুমি? এই শহরে আছি। কিন্তু কি হয়েছে স্যার? আসলে তুমি তো জানোই যে কিছুদিন পর ইলেকশন। অবজেকশন পার্টির একজন এসে আমার অফিসে ব্যাপক ঝামেলা করছে। আমি যেন সামনের বার নমিনেশন না নেই। সে শহরের নামকরা গুন্ডা মাস্তান ভাড়া করে এনেছে আমায় শাসানোর জন্য। প্লিজ তুমি একটু আমার অফিসে আসো। ঠিক আছে, আমি আসছি। মাহিনকে সাথে নিয়ে সোজা মিনিস্টার সাহেবের অফিসে চলে গেলাম। সেখানে যেতেই দেখি অনেক লোকজন দিয়ে জায়গাটা পুরো গমগম করছে। আমি তাড়াতাড়ি মুখে একটা রুমাল পেঁচিয়ে মিনিস্টার সাহেবের রুমে চলে গেলাম। কিন্তু বিপত্তি বাঁধলো দরজার সামনে গিয়ে। অপোজিশন পক্ষের লোক আমায় ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাও কোনো মতে বলে কয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে সোজা মিনিস্টার সাহেবের কাছে চলে গেলাম। তিনি আমাকে দেখতে পেয়ে, আকাশ প্লিজ একটু সামলাও এসব। 3 ইলেকশনের পর এইবার ইলেকশন করব, আর তিনারা এইবার এসে ঝামেলা করছে। এই যে স্যাররা, আপনাদের সমস্যা কি? আপনারা স্যারকে এমন উত্ত্যক্ত করছেন কেন? কারণ হলো সে আমাদের কথা মানছে না, তাকে নমিনেশন নিতে বারণ করেছি এইবার। শুধু তাকে নয়, যারা যারা নমিনেশন নিবে তাদের সবাইকে গিয়ে শাসাবো। স্যার, এটা একটু অতিরিক্ত হয়ে গেল না? আপনি কিসের পাওয়ারে এত উড়াউড়ি করছেন? এই বেটা, তুই কে রে? তুই এই লোকের হয়ে চামচামি করছিস কি কারণে? তোর কি জানের ভয় ডর বলতে কিছুই নাই? না স্যার, আমার জানে ডর ভয় বলতে কিছু নাই। আর মিনিস্টার সাহেব অনেক আগে ইলেকশন করেছেন, মাঝে 3টা ইলেকশন ছেড়ে দিয়েছেন। সো এবার ইলেকশন করবেন। এই ছেলে, বেশি উড়াউড়ি করিস না। তুই হয়তো আমাকে ভালো করে চিনিস না। আমার উপরের লেভেলে অনেক বড় হাত আছে। আর তাছাড়াও এই ছেলে পেলে গুলোকে যে দেখছিস, এরা শহরের নাম করা গুন্ডা মাস্তান। আমার এক ইশারায় তোকে আর এই 2 টাকার মিনিস্টারকে মেরে মাটিতে চাপা দিবে। স্যার, সত্যি বলছেন কি? আপনার এত বড় পরিচিতি আগে তো জানতাম না। তুই মনে হয় উপহাস করছিস আমার কথা নিয়ে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমি উপহাস করছি। বিয়াদব ছেলে, তোর সাহস তো কম না। তোকে তো আজকে আমি এই তোরা গিয়ে মারতো বেটাকে, এমন ভাবে মারবি যাতে করে তার মায়ের দেখে মিনিস্টার সাহেবের আত্মা কেঁপে ওঠে। লোকটার কথা মতন ছেলেপেলেগুলো আমাকে মারতে আসে। সবার কোমরে মেশিন গুজিয়ে রেখেছে। তাদের হাবভাব দেখে বুঝতে বাকি নেই যে এরা শহরের নামকরা গুন্ডা মাস্তান।
শহরের খুন খারাপিগুলা এরাই করে। সব কয়টার শরীরে স্পট, কারোর মুখে কাটার দাগ, কারোর হাতের মাঝে সেলাইয়ের দাগ। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারা আমার কাছে এসে আমায় প্রহার করতে ধরবে, তখনই শুধু মুখ ফুটে একটা কথা বললাম, এই তোরা কিসের পাওয়ারে এত উড়িস? এই বেটা, আমরা কারোর পাওয়ারে উড়ি না, আমরা নিজেরাই একটা ব্র্যান্ড। আমাদের পাওয়ারে পোলাপান উড়ে। তবে হ্যাঁ, কাউরে যদি মেনে থাকি সেটা হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের। তাহলে তোরা নিশ্চয়ই মুন্নার কথা শুনেছিস। আরে বেটা, কি বলিস? তার নাম শুনবো না কেন? তিনি তো আমাদের উস্তাদ লাগেন সম্পর্কে। তিনার কারণেই তো আজকে আমাদের এত পাওয়ার। আমরা কখনো থানা পুলিশ নিয়ে ঝামেলায় পড়লে তিনারা গণ্যমান্য ছেলেরাই আমাদের উদ্ধার করে, আর আমরাও তাদের বিপদে এগিয়ে যাই। কিন্তু মুন্না ভাইয়ের নাম দিয়ে তোর কাজটা কি? কারণ সেই মুন্না আমি। আকাশের মুখ থেকে এমন কথা শুনে সেই জায়গায় যত মানুষ ছিল সবাই থতমত খেয়ে যায়। মিনিস্টার সাহেব পর্যন্ত থতমত খেয়ে যায়, কারণ তিনি এতদিন জানতেন আকাশের সাথে মুন্নার ভালো কানেকশন আছে, কিন্তু এখন দেখে সে নিজেই সেই মুন্না। সেটা তিনি কোনোদিনও কল্পনা করেনি। যারা আকাশকে মারতে আসে তারা ভয়ে পিছাতে থাকে। কিরে ভাই, মারবি না তোরা আমারে? আয় মার, তোদের কত বড় বুকের পাঠা দেখি একটু। কারোর মুখে কোনো সাউন্ড নাই, সবাই হতভম্ব হয়ে আছে আকাশের কথা শুনে। কি শুনলো তারা একটু আগে নিজের কানে, কারোর যেন বিশ্বাসই হচ্ছে না। তাও একজন ছেলে কিছুটা সাহস জুগিয়ে বলে উঠল, ভাই, আপনি কি সত্যি সেই মাফিয়ার মুন্না ভাই? কেন, কাজে কর্মে মনে হচ্ছে না? তোরা শত শত মানুষ নিয়ে এসেছিস স্যারকে ধমকানোর জন্য, আর স্যারের পক্ষ হয়ে খালি আমি একা এসেছি। তারপরেও কি তোদের সন্দেহ হচ্ছে? যদি সন্দেহ হয় বল, সেটা দূর করে দিচ্ছি। কিন্তু একটা কথা, বেয়াদবির কারণে তোদের জীবনও চলে যেতে পারে। না না ভাই, আপনার কাছে পুরো জোরে ক্ষমা চাচ্ছি। আর কখনো এমন ভুল হবে না। এই লোক আমাদেরকে ভাড়া করে এনেছেন, না হয়তো কখনোই আসতাম না, আর এত বড় মুসিবতে পড়তাম না। নিজের জীবনকে ভালোবাসলে সোজা পালা। আকাশের কথা মতন সবাই চলে যায়। আর অপোজিশন পার্টির যেই লোক ভাড়া করে এনেছে শাসনের জন্য, সে আকাশের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তার চোখের সামনে মৃত্যুর ফেরেশতা দাঁড়িয়ে আছে। কি স্যার, আপনি মনে হয় কিছু না খেয়ে দিয়ে যাবেন না? না ভাই, আমি চলে যাচ্ছি। আকাশের কথা শুনে লোকটা তাড়াতাড়ি করে মিনিস্টার সাহেবের কক্ষ ত্যাগ করে। আর মিনিস্টার সাহেব নিজেই থতমত খেয়ে আছে আকাশের আসল পরিচয় পেয়ে। আকাশ, আমি সত্যি অবাক। আমার চোখের সামনে এতদিন কোন মানুষটা ঘুরঘুর করছে আল্লাহ, যে কিনা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত, যে কিনা নামকরা মাফিয়া। স্যার বাদ দিন ওসব, আগে জানতেন না, এখন তো জেনে গেছেন। তবে হ্যাঁ, একটা কথা, আমার চাহিদা কিন্তু একটাই, ইলেকশনে বিজয় হওয়ার পর মানুষের দরিদ্রতা দূর করার চেষ্টা করবেন, অসহায় মানুষের সাহায্য করবেন। অবশ্যই আকাশ। সরি মুন্না। আমাকে আকাশ বলেই ডাকেন, আর মুন্না নামটা এখানেই চাপা দিয়ে দেন। আর স্যার, আমি চললাম, আমার একটা দরকারি কাজ আছে। ঠিক আছে। মিনিস্টার সাহেবের অফিস থেকে বেরিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ ছুটির পর তনুকে একটু দেখব। আর মাহিনকে চলে যেতে বললাম। সে আমার কথা মতন আলাদা গাড়ি নিয়ে চলে গেল, আর আমি বাইকে করে কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছি। অপরদিকে কলেজ ছুটি হয়ে গেছে। তনু সারা ক্লাস বসে বসে আকাশের কথা ভেবেছে। কি অবাক করা কাণ্ড ঘটলো আজকে তার সাথে। আজকে জীবনের প্রথম কোনো পুরুষ তার শরীর এভাবে স্পর্শ করেছে। সে ক্লাসরুম থেকে বেরিয়ে চোখ পাকিয়ে আকাশকে খুঁজতে থাকে। কি রে, মানুষটা কোথায়? আজ সে কত কিছুই না করলো আমার সাথে, যা এর আগে কেউ করেনি। কিন্তু মানুষটাকে তো কোথাও দেখছি না। কিন্তু পরক্ষণেই মনে পড়লো, আমি হঠাৎ ওই মানুষটার তালাশ কেন করছি? কে হয় তিনি? আমার পাগল টাগল হয়ে গেলাম না তো আবার? যে কিনা আমার সাথে এক প্রকারের জোর খাটিয়েছে, আর আমি কিনা তাকেই তালাশ করে বেড়াচ্ছি। ফুর, সে জাহান্নামে গিয়ে মরুক, তাতে আমার কি? আমি সোজা চলে যাব। তনু সোজা কলেজ থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সে কয়েক কদম দিতেই আকাশ তার সামনে গাড়ি ব্রেক করে। এই যে মহারানী, আমার সাথে দেখা না করে কোথায় চলে যাচ্ছেন? জাহান্নামে। এই মেয়ে মানে কি? মানে বাড়িতে আর কি। নেক্সট টাইম যেন ওসব না শুনতে পাই মুখে। তনু আকাশের কথা শুনে মনে মনে বলে, বেটা গন্ডার, তুই কে রে আমার উপরে জোর খাটানোর? তুই কে, হ্যাঁ, যে আমার উপরে তোর হুকমত চালিয়ে দিচ্ছিস? একদম মেরে ফেলতে ইচ্ছে করছে, খচ্চর বেটা তোকে। তনু এসব নিয়ে ভাবছে, আর ঠিক তখনই আকাশ তাকে টেনে ধরে নিজের কাছে নিয়ে যায়। খচ্চর বেটা, আমি জানি তো তুই এখনো আবার আমার উপরে জোর খাটাবি। দেখিস, এর ফল তুই পাবি। তোর বউ জুটবে না কপালে, আর জুটলেও অন্য লোকের সাথে পালিয়ে যাবে।
এদিকে আকাশ তনুর চিন্তাভাবনার বাস্তব রূপ দিয়ে দিয়েছে। সে তনুর কপালে নিজের ঠোঁট চেপে ধরেছে। তনু আকাশের কর্মকাণ্ড দেখে রাগে ফুলছে আর ঠোঁট কামড়াচ্ছে দাঁত দিয়ে, কিন্তু তাও তার কিছু করার নেই, তার সহ্য করতে হবে সব। অপরদিকে আকাশ তনুর অবস্থা দেখে বুঝতে পারে যে তনুর বিরক্ত হচ্ছে, তাই আকাশ তাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে যায়। আর তখনই তনু আকাশের উপরে চেঁচিয়ে ওঠে, এই তুই আমাকে ছাড়লি কেন? স্পর্শ কর আমার শরীরে। তোর মধ্যে তো দেখছি বিচারবোধ বলতে কিছুই নেই, যাই ইচ্ছা তাই করে বেড়াচ্ছিস আমার সাথে। আকাশ তনুর এইরূপ কথা শুনে চমকে ওঠে। তনু, কি সব বলছো তুমি? তোমার বিরক্তবোধের জন্যই তো ছেড়ে দিয়েছি তোমাকে, আর বিচারবোধ নেই বলতে? এই ছেলে, তোকে আমি আস্ত গিলে খাবো একদম। তোকে স্পর্শ করতে কে বলেছে আর ছাড়তে কে বলেছে? শুরুতে আমার অনুমতি ছাড়াই তো স্পর্শ করেছিস, তার উপরে এখন আবার আমায় নৈশাক্ত করে দিয়ে ছেড়ে দিচ্ছিস। আমার উত্ত্যক্ততা কি তোর চোখে পড়ে না? আমার এটাকেই আমি বিচার বোধ বুঝেছি। আমায় স্পর্শ করে পাগল করে দিয়ে সে নিজেই চুপ হয়ে গেছে। তনুর কথা শুনে বিশাল এক ঝাটকা খেলাম, কারণ মেয়েটা কখন যে আমার স্পর্শে পাগল হয়ে গিয়েছে তা নিজেও বলতে পারবো না। তাই সে এমন ধারা রেগে গিয়েছে, কারণ আপনি পাগলকে নাড়ালে সে আপনার সাথে পাগলামি না করে থামবে না। অবশ্য তাকে আমি পাগলের সাথে তুলনা করিনি, তবে হ্যাঁ, তাকে উত্ত্যক্ত করে দিয়েছি আমি, তাই সে এমন পাগলামো করেছে। এই ছেলে, কি হলো? চুপ করে এত কি ভাবছিস? আমায় উত্তক্ত করেছিস, সো এখন তুই নিজেই সেটা কন্ট্রোল করবি। সো এখন কিস কর আমাকে নিজের বাহুতে নিয়ে। কি আর করা, অবাক হলেও করতে হবে। আমি ভেবেছি মেয়েটা আমার সাথে চটে যাবে। ও মা, এখানে তো দেখি ভিন্ন কিছু ঘটলো। পরিশেষে 2টা চুম্বন করে ছেড়ে দিলাম তাকে ছাড়তেই সে বলে উঠল, দুঃখিত, তখন আসলে রাগের মাথায় কি না কি বলেছি আর আপনি আমার নৈশাক্ত করেছেন, সেটা সঠিক নয়। আমি জাস্ট রাগের মাথায় ওসব বলেছি, কারণ আপনি আমার উপরে সেই সকাল থেকে জোর খাটাচ্ছেন, তাই এখন আমি আপনার উপরে খাটালাম। ঠোঁটে বা কপালে যখন স্পর্শ করেছেন, তাহলে সেটা সীমিত কেন করবেন? তাই চেতে গিয়ে বলেছি স্পর্শ করতে। আসলে সরি, সেই সকাল থেকে তোমাকে দেখার পর কি যে হয়েছে তা বুঝে উঠতে পারছি না। আপনি বুঝে করেন আর না করেন, সেটা আপনি অন্যায় করেছেন। আমার শরীরটা আমার স্বামীর আমানত। যে কেউ চাইলেই সেটাতে জোর খাটিয়ে স্পর্শ করতে পারে না, আর যে কেউ চাইলেই আমায় জোর খাটিয়ে নিজের করতে পারে না। কিন্তু আপনি সেই সকাল থেকে আমায় নিজের করার অজুহাত দেখিয়ে আমায় স্পর্শ করছেন, সেটা একদম অন্যায় করেছেন আপনি। আপনি আমায় কি একবারও জিজ্ঞেস করেছেন যে আমি কি চাই? আপনার স্পর্শ আমার কাছে ভালো লাগছে কি অসহ্য লাগছে একবারও কি জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করেননি। তার উপরে আবার কি আবল তাবল কথা বলছেন যে আমার মানুষটাকে আমি স্পর্শ করেছি, আমার মানুষটাকে আমি জড়িয়ে ধরেছি। এসব কথা কোথা থেকে খুঁজে আনেন আপনি? মেয়েটার কথা শুনে নিজের কাছে কেমন যেন অপমান লাগছে। সে সত্যি কথাই বলেছে, একটাও মিথ্যা নেই এর মাঝে। সত্যি তো, আমি তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করেছি। শুনুন, এখন চুপসে থাকলে আপনার দোষটা ঢাকা পড়বে না। আপনি আমার শরীরে জোর খাটিয়ে স্পর্শ করেছেন, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার দিক থেকে বিচার বিবেচনা করলে আপনি একজন কাপুরুষ, আপনি একজন নারী ঘাতক। কারণ ওই যে বললাম, আপনি জোর করে নারীর শরীর পাওয়ার চেষ্টা করেছেন। একটিবারও তাকে জিজ্ঞেস করেনি তার এসব সহ্য হচ্ছে কিনা। বিশ্বাস করুন, আপনার স্পর্শ আমার সহ্য হয়নি, কিন্তু তখন রাগ দমিয়ে না রাখতে পেরে স্পর্শ করার জন্য চেঁচিয়ে উঠেছি। যাক, বাদ দিন এখন এসব কথা। তবে সর্বশেষে একটা কথা বলি, পাওয়ার দিয়ে দুনিয়া হাসিল করা গেলেও কোনো নারীর মন পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো জোর করে অতি জোরে নারীর শরীরটাই নিতে পারবেন, কিন্তু তার মন নয়। এবার আসি আমি, কথাগুলো মাথায় রাখবেন। দুঃখিত আমি আমার বাজে আচরণের জন্য, আর কখনো অমনটা করব না। সত্যি আপনার কথায় আমার লজ্জা লাগছে। এই জীবনের প্রথম কেউ আমার ভুলের বিরুদ্ধে কথা বলেছে, কেউ আমার ভুল চোখে দেখিয়ে দিয়েছে। আর কখনো আপনার সাথে অমনটা করব না। শুধু আপনার সাথে কেন, কোনো মেয়ের সাথেই করব না। আমি আবারও বলছি, ক্ষমা প্রার্থী আমি আপনার কাছে। আমার কাজে সত্যি আমি লজ্জিত। আজকের পর আর কখনো আপনাকে জ্বালাবো না, আর কখনো আপনার চোখের সামনে আসবো না। সেখানে এসব কিছু তো দূরেই থাক। এখন যা বললেন আশা করব সব কিছু মেনে চলবেন। আজকের পর আর আমায় উত্ত্যক্ত করবেন না, এসব কথা যেন মনে থাকে আপনার। আর হ্যাঁ, অনুশোচনা আমার সামনে নয়, আড়ালে এবং একান্তে গিয়ে নিজের কর্মের জন্য অনুশোচনা করুন। চললাম। মেয়েটা চলে গেল, আর আমি লজ্জায় মাথা উঠাতে পারছি না। এই জীবনে কত নারী আমার লাইফে আসতে চেয়েছে, কিন্তু আমি কাউকেই গ্রহণ করিনি। আমি যখন এই কলেজে ছিলাম
তখন মেয়েরা আমার পাওয়ার দেখে ফিদা ছিল আমার উপরে। ইশারা ইঙ্গিতে তারা আমায় চাইতো। আমি একবার তাদের ইশারায় সাড়া দিলে তারা আমার জন্য ছুটে আসতো, কিন্তু আমি তা করিনি। কিন্তু আজকে নিজেই বেহায়ের মতন আচরণ করলাম এই মেয়েটার সাথে। এত বছরের সার্থকতা আর গর্ববোধ আজ ধুলোয় মিশিয়ে দিয়েছি আমি। ইচ্ছে করছে নিজের গালে নিজের পায়ের জুতা খুলে বাড়ি বসিয়ে দেই। রাগে সারা শরীর কটমট করছে। না, আজকের পর আর এই মেয়ের চোখের সামনেও পড়বো না আমি, কারণ এই মেয়ের চোখে চোখ রেখে কথা বলার মতন যোগ্যতা হারিয়ে ফেলেছি আমি। সোজা গাড়ি স্টার্ট করে সেখান থেকে বাসায় চলে এলাম। সেদিন সারাদিন আর খাওয়া নামিনি গলা দিয়ে, কারণ নিজের সম্মান নিজেই গিলে খেয়ে নিয়েছি। এরপর আর খিদে পাই কি করে মানুষের? মানুষ যখন কোনো কিছু নিয়ে অতিরিক্ত মাত্রায় টেনশন করে বা তার মন মানসিকতা বিগড়ে থাকে, তখন তার কোনো অঙ্গই খাবার গ্রহণ করতে চায় না। কারণ খাবার খাওয়ার জন্য মনের ভিতর থেকে খিদে নামক একটা টান আসতে হয়। কিন্তু আমার মন সে অপমান নিয়েই পড়ে আছে। অপমানগুলোই এখনো হজম হয়নি, সেখানে খাবার গিলবো কি করে? সারা রাত খাটের উপরে বসে সিগারেট জ্বালিয়ে রেখেছি, চোখে ঘুম নেই। নিজেকে ছোট হতে দেখায় এত জেদ কাজ করছে নিজের ভিতরে যে সারা মস্তিষ্ক ধোয়া দিয়ে ঘোলাটে করে ফেলেছি। সকাল হতেই দেখি আমার মাথা আর কাজ করছে না, সমস্ত কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার। তাও কোনো মতে সিগারেটের তুষের বাটিটা খাট থেকে নিচে নামিয়ে রাখলাম। যেই বাটিতে সারা রাত সিগারেট খেয়ে তুষ জমিয়েছি, পুরো বাটি পুড়ে গিয়েছে সিগারেটের তুষে। 7 প্যাকেট সিগারেট শেষ এক রাতেই। হুট করে দেখি মাথায় এক ধরনের যন্ত্রণা হচ্ছে, যেটাকে বলে সাইলেন্ট পেইন। উপরে পুরো ফিটফাট, কিন্তু মস্তিষ্কে একটা চিকন সুরে সাউন্ড বাজছে, যেই সাউন্ডে আমার পুরো দুনিয়াদারি ঘুরতে শুরু করে। হয়তো এখনই ফ্লোরের উপরে ছিটকে পড়ব, তাই সুরক্ষার জন্য খাটের উপরের অংশে হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর ধীরে ধীরে মাথা ঘোরানোটা কমে এলো, কিন্তু মাথা ঘোরানো কমতেই বমির বেগ হতে শুরু করলো। দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম বমি করার জন্য। কল ছেড়ে দিয়ে মাথা নুইয়ে রেখেছি। ঘূর্ণিঝড়ের ন্যায় পেট মোচড়ে ভিতর থেকে খাবার উঠে এলো। মুখ দিয়ে বমি নামক সেই ঘূর্ণিঝড়টাকে যখনই বের করব, তখনই দেখি খাবারের বদলে রক্তের চাকা বেরোচ্ছে। মাথা পুরো ঘুরে গেল এটা দেখে। কি সব ঘটছে আমার সাথে? আবারও মাথা ঘুরতে শুরু করলো। তাড়াতাড়ি মাহিনকে ফোন দিয়ে বাসায় আসতে বললাম।